হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস, বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। 2020 সালে অনুষ্ঠিত WBCS পরীক্ষার মাধ্যমে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর এই পদে সিলেক্টেড হই এবং আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করা, দ্যাট ইজ দ্য কন্টিনিউয়েশন পার্ট অ্যান্ড দ্য পার্ট 3 অফ দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। আজকের ক্লাসের মাধ্যমে আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমকে ইন ডেপথে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য এক্সামিনেশন কভার করব এবং হোপফুলি তোমাদের আজকের ভিডিওটা দেখার পর ফ্রম দিস চ্যাপ্টার বায়োলজি হিউম্যান রেসপিরেটরি চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন আনকমন পড়বে না। উইথ দিস নোট লেটস স্টার্ট টুডেস ক্লাস। ফার্স্ট অফ অল, তোমরা অনেকে কোয়ারি করেছো, তোমরা অনেকে জানতে চেয়েছো রিগার্ডিং দ্য WBCS গাইডেন্স প্রোগ্রাম অ্যান্ড প্রত্যেকটা ভিডিওর রেসপেক্টে আমি কোয়ারি পাই। দ্যাট ইজ ওয়াই আই এম ট্রাইং টু মেনশন ইউ অল দ্যাট এই যদি গাইডেন্স প্রোগ্রামটা এটা এক্সক্লুসিভলি আমার নিজের মেন্টারশিপ প্রোগ্রাম, আমি নিজে একা পড়াই এবং সেক্ষেত্রে তোমাদের যতগুলো প্রিলিমসের সিলেবাস আছে, যতটা মেন্সের জেনারেল স্টাডিজের সিলেবাস আছে, থ্রু আউট ইউ উইল বি গাইডেড অ্যান্ড দ্য মেন ম্যাটার যেটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আজকের এই যে বায়োলজি ক্লাসটা এবং এর আগের দুদিনের যে বায়োলজি ক্লাসটা ফর ওয়ান সিঙ্গেল টপিক কি পড়েছি আমরা, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, এই টপিককে ইন ডেপথে যেরকম আলোচনা করা যায় সেরকম বায়োলজির কমপ্লিট ক্লাস, ইকোনমিক্সের কমপ্লিট প্লেলিস্ট, পলিটির কমপ্লিট প্লেলিস্ট, এইভাবে পুরো জেনারেল স্টাডিজকে আপ টু দ্য মেন্স লেভেল পর্যন্ত এই ভিডিওগুলো তোমরা দেখলে মেন্স লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু প্রিপারেশন কভার আপ হয়ে যাবে এবং এর সাথে অনলাইন ইন্টারাক্টিভ ক্লাস আমি নিজে নিই এবং সেখানে ডাউট ক্লিয়ারিং তোমাদের উইকলি বেসিসে একটা টার্গেটেড রেসপেক্টে তোমাদের কি ডাউট থাকলো সেগুলো টপিক ওয়াইজ আনকমন MCQ লিখিয়ে দেওয়া, কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন করে, এই পুরো জায়গাটা টিল দ্য এক্সামিনেশন উইল কন্টিনিউ। এবং সেক্ষেত্রে তোমরা যদি কেউ মেল করতে চাও আমাকে মেল করো। দিস ইজ মাই মেল আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে ফার্স্ট পিন কমেন্ট সেকশন থেকে অ্যাক্সেস করতে পারবে। মেনশন ইউর নেম অ্যান্ড দ্য কন্ট্যাক্ট নাম্বার, যাতে কিনা আমাদের তরফ থেকে তোমাকে কানেক্ট করা যায়। উইথ দিস নোট লেটস ব্রিং দ্য ক্লাস। ফার্স্ট অফ অল, আমরা আগের দিনের ক্লাস এখানেই শেষ করেছিলাম যে দ্য পার্ট অফ দ্য সেলুলার রেসপিরেশন, ইট ইজ ডিভাইডেড ইন্টু দ্য টু পার্ট। ওয়ান ইজ দ্য অ্যারোবিক, another is the anaerobic. Anaerobic means in the absence of the oxygen and aerobic respiration means in the presence of the oxygen. Now আমরা যদি বাই প্রোডাক্ট রেসপেক্টে anaerobic respiration কে দেখি, সেক্ষেত্রে আমরা দেখব প্রাইমারি বাই প্রোডাক্ট যেটা অ্যানারোবিক রেসপিরেশনে পাই সেটা হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড। মেনলি আমাদের যদি কোনো অ্যানিমাল সেলে আমরা যদি দেখি অ্যানারোবিক রেসপিরেশন হয়, যেরকম আমাদের মাসেলস, তোমরা দেখবে অনেক সময় জোরে দৌড়ানোর পর আমাদের মাসেল পেন হয়, অ্যান্ড দিস ইজ নাথিং বাট দ্য অ্যাকুমুলেশন অফ দ্য ল্যাকটিক অ্যাসিড, যেটা অ্যানারোবিক রেসপিরেশনের ফলে হয়। আর ইন জেনারেল যদি আমরা ইস্ট, মাইক্রো অর্গানিজম যেখানে দেখি, যেগুলো স্মলার অর্গানিলস যুক্ত বা সিম্পলিস্ট সেল যুক্ত যে সমস্ত লিভিং অর্গানিজম, তাদের মধ্যে যদি আমরা বাই প্রোডাক্ট দেখি অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে, সেখানে আমরা পাবো ইথানল অ্যান্ড দ্য কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা আগের দিনের ক্লাসে কন্টিনিউ করেছিলাম যে অ্যানারোবিক রেসপিরেশনের মধ্যে অ্যালকোহল এবং CO2 আসে এবং জেনারেলি যদি আমরা দেখি আমাদের হিউম্যান অ্যানিম্যাল বডি, সেখানে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় অ্যাজ দ্য বাই প্রোডাক্ট। তাহলে দুটো কোয়েশ্চেন, যদি ইস্ট বা মাইক্রো অর্গানিজমের বাই প্রোডাক্ট দেখি তাহলে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড হয়, এবং আমরা যদি হিউম্যান মাসেলসের কথা বলি দেন আমাদের ল্যাকটিক অ্যাসিড হয়। নাও আমরা যদি পার্টিকুলারলি আরও একটা কম্পাউন্ডকে নিয়ে আন্ডারস্ট্যান্ড করি এবং তার রেসপেক্টে আমরা যদি তার রেসপিরেশনের প্রসেস দেখি, তাহলে আমরা কনসিডার করব দ্য ইস্ট। ইস্ট ইজ সাচ এন লিভিং অর্গানিজম যেটার মধ্যে কিন্তু দুটো টাইপের রেসপিরেশনসকে আমরা বেস্ট আপন দ্য সিচুয়েশন দেখতে পারি। ওয়ান ইজ দ্য অ্যারোবিক রেসপিরেশন, ইস্টের মধ্যে অ্যারোবিক রেসপিরেশনও হয়, ইস্টের মধ্যে অ্যানারোবিক রেসপিরেশনও হয়। জেনারেলি তোমরা নর্মাল বইতে অনেক সময় দেখে থাকবে বা পড়ে থাকবে যে ইস্টের মধ্যে অ্যানারোবিক রেসপিরেশনই হয়, বাট ইন দ্য প্রেজেন্স অফ দ্য অক্সিজেন যদি পাওয়া যায়, ইস্ট কিন্তু অ্যারোবিক রেসপিরেশনও করে থাকে। যদি ইস্টের মধ্যে অ্যারোবিক রেসপিরেশন হয় সেলুলার প্রসেসের মধ্যে, তাহলে কি তৈরি হয়, অ্যারোবিক রেসপিরেশনের যেটা নর্মাল বাই প্রোডাক্ট, সেই রেসপেক্টে আমরা দেখব এটা অক্সিজেনের প্রেজেন্সে কিন্তু গ্লুকোজ ব্রেকডাউন করে এবং কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি হয় এবং ইস্টের মধ্যে ATP জেনারেট হয়, এবং যেটা ইস্টের প্রত্যেকটা সেলকে প্রাইমারি এনার্জি কারেন্ট হিসাবে এনার্জিকে সাপ্লাই করে। কিন্তু যদি ইস্ট ইজ অ্যাকচুয়ালি আন্ডারগোয়িং থ্রু দ্য অ্যানারোবিক কাইন্ড অফ রেসপিরেশন, দেন আমরা দেখব ইস্ট কিন্তু
যে বাই প্রোডাক্টটা তৈরি হয় সেটা কিন্তু হয় ইথানল এবং কার্বন ডাই অক্সাইড। সো গ্লুকোজ যদি অ্যানারোবিক রেসপিরেশনের মধ্যে দিয়ে যায়, গ্লুকোজ বা আমাদের ইস্টের মধ্যে যখন সেলের মধ্যে থাকা গ্লুকোজ ভাঙে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অক্সিজেন, তখন সেই গ্লুকোজ কিন্তু প্রডিউস করে ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং কার্বন ডাই অক্সাইড। নাও পরীক্ষায় অনেক সময় কোয়েশ্চেন আসে যে ইস্টের রেসপিরেশনের ফলে কোন কোন বাই প্রোডাক্ট তৈরি হয়। ফর এক্সাম্পল, যদি পরীক্ষায় শুধুমাত্র ইথানল থাকে, মার্ক দিস অপশন অ্যাজ ইউর কারেক্ট অ্যান্সার। বাট যদি ধরো পরীক্ষায় এইভাবে কোয়েশ্চেন সেট হয়, ইথানল অপশন এতে, অপশন বিতে হচ্ছে CO2 অ্যান্ড অপশন সিতে ধরো বলা হলো যে এনার্জি, এবং অপশন ডিতে বলা হলো অল অফ দ্য অ্যাবাভ, দেন অল অফ দিসটাই কিন্তু তোমরা কারেক্ট অ্যান্সার হিসেবে মার্ক করবে। কারণ ইথানল ইজ অ্যাকচুয়ালি, যদি তার মধ্যে অ্যানারোবিক রেসপিরেশন হয় তার মানে ইথানল কার্বন ডাই অক্সাইড পায়, যদি ইস্টের মধ্যে অ্যারোবিক রেসপিরেশন হয় তাহলেও আমরা ওয়াটার অ্যান্ড H2O অ্যান্ড CO2 পাবো এবং এনার্জি পাবো। সো অল অফ দিসকে মার্ক করবে। এই জায়গাটায় কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, যে অ্যানারোবিক রেসপিরেশনের মাধ্যমে যখন ইস্ট ইথানল প্রডিউস করে, তাহলে এই প্রসেসটাকে মানে ইস্ট এর রেসপেক্টে অ্যানারোবিক যদি রেসপিরেশন হয় রেসপেক্টে, তাহলে তৈরি হয় কিন্তু CH3 CH2OH বা যেটাকে বলা হয় C2H5OH বা যেটার নাম হচ্ছে ইথানল। তো এই প্রসেসটাকে ইস্টের অ্যানারোবিক রেসপিরেশনকে কাজে লাগিয়ে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় ওভার দ্য পিরিয়ডস অফ টাইম, অ্যান্ড ফার্স্ট ইউজ অফ ইস্ট কি ইন দ্য প্রসেস অফ দ্য ফার্মেন্টেশন। জেনারেলি সুগার বা যে কোনো ফ্লাফি সাবস্টেন্সের সাথে ইস্টকে মিশিয়ে ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন এটাকে যদি রেসপিরেশনের জন্য ছেড়ে দেওয়া হয়, ইস্ট উইল হেল্প টু কনভার্ট দিস মেটেরিয়াল ইন্টু দ্য অ্যালকোহল, এবং যে কোনো ফার্মেন্টেশন প্রসেসে অ্যালকোহল জেনারেশনের কাজে এই অ্যানারোবিক রেসপিরেশনকে ইউজ করা হয়। নেক্সট, ইস্ট ইউজ করা হয় ইন দ্য ভেরি বেকারি ইন্ডাস্ট্রি, কেক তৈরির কাজে সিগনিফিকেন্ট ইউজ আছে ইস্টের। এছাড়া বিভিন্ন যে ব্রিউইং মেটেরিয়ালস অর্থাৎ লিকার আইটেম তৈরি করার কাজে, মানে অর্থাৎ মাদক দ্রব্য অ্যালকোহল কনজামশনের জন্য যে লিকার আইটেম তৈরি হয়, সেই লিকার আইটেম তৈরি করতেও কিন্তু ইস্টের একটা ফাংশন আছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে ইস্টের মধ্যে, ইস্টের সেলে এমন কি আছে যেটা কিন্তু মেনলি এই ফার্মেন্টেশন বা আমরা যদি দেখি এই যে বেকিং প্রসেসকে সাহায্য করে, বা পার্টিকুলারলি কোন ইস্টকে আমরা ইউজ করি, সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু স্যাকারোমাইসিস সেরিভিসি। দিস ইজ দ্য পার্টিকুলার টাইপ অফ ইস্ট সেল যেটাকে কিন্তু আমরা কমার্শিয়াল ম্যানুফ্যাকচারিং এর কাজে লাগাই ফর মেকিং দ্য লিকার, ফর মেকিং দ্য বেকারি আইটেমস, কেক আইটেমস, এই সমস্ত কাজে যেটা মেনলি ইউজড হয় সেটা হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি। সো এটা একটা কোয়েশ্চেন আসে। নাও আমরা পরের জায়গাটায় যাব। ইস্টের যখন এই যে ইথানল ফর্মেশন হবে, ইস্টের মধ্যে থাকা গ্লুকোজ যখন ভেঙে ইথানল তৈরি হবে, অর্থাৎ সুগার যেটা সেলের মধ্যে থাকে ইস্টের, সেটা যখন অ্যানারোবিক রেসপিরেশনের মাধ্যমে ভাঙবে, তখন দুটো এনজাইম ইস্টের মধ্যে ফাংশনাল হয়, যে দুটো এনজাইম থেকে কোয়েশ্চেন আসে। ওয়ান ইজ ইনভার্টেজ, অ্যানাদার ইজ দ্য জাইমেস। নাও এই দুটো এনজাইমের মধ্যে আমরা যদি আরো ভালোভাবে মাইক্রো লেভেলে রিয়াকশনটাকে দেখি, পার্টিকুলারলি C12H22O11, এটা যদি সুগারের কেমিক্যাল ফর্মুলা হয়, ইন দ্য ভেরি ফার্স্ট স্টেপ ইনভার্টেজ সুগার কি কাজ করে বা ইনভার্টেজ এনজাইম কি কাজ করে, এই সুগারকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভেঙে দেয়। নেক্সট, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মলিকিউলকে ফার্দার জাইমেজ এনজাইম কিন্তু ব্রেকডাউন করে এবং ইথানল তৈরি হয়। পরীক্ষায় কোয়েশ্চেন দেয়, যদি কোয়েশ্চেন দেয় যে হুইচ এনজাইম ইজ পার্টিকুলারলি রেসপন্সিবল ফর দ্য কনভার্সন অফ দ্য সুগার টু দ্য ইথানল অ্যান্ড দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যাজ দ্য বাই প্রোডাক্ট, দেন অ্যান্সার উইল বি দ্য জাইমেস, নট ইনভার্টেজ। ইনভার্টেজ সুগার কিন্তু জাস্ট সুগার পার্টিকেলসকে দুটো লোয়ার ডিগ্রি অফ সুগারে ভেঙে দেয়, ওয়ান ইজ গ্লুকোজ অ্যানাদার ইজ ফ্রুক্টোজ, বাট ফার্দার অ্যাকচুয়াল সুগারকে ইথানলে কনভার্ট করে কিন্তু এই জাইমেস এনজাইম। নাও এরপরে আমরা বেশ কিছু জায়গায় দেখব যে এই ছিল আমাদের পুরো সেলুলার রেসপিরেশনের যতগুলো জায়গা সেটা। পরের কিছু কোয়েশ্চেন দেয় যে বিভিন্ন অ্যানিম্যাল কিভাবে রেসপিরেশন করে, তার মধ্যে অ্যারোবিক রেসপিরেশন হয় নাকি অ্যানারোবিক রেসপিরেশন হয়, এই জায়গাগুলো। পার্টিকুলারলি আমরা যদি দেখি যে অ্যারোবিক টাইপ অফ রেসপিরেশন, অর্থাৎ ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন সেই রেসপিরেশন হচ্ছে, তাহলে আমাদের ফার্স্ট যে জায়গাটা আসে সেটা হচ্ছে প্ল্যান্টস। আমাদের নেচারে যত প্ল্যান্টস আছে তার মধ্যে তার পাতা, অর্থাৎ যে গাছের
লিভ, সেটার মধ্যে দিয়ে কিন্তু অক্সিজেনের প্রেজেন্সে সে সালোক সংশ্লেষ করে এবং পরবর্তীকালে পাতার যে সেলুলার রেসপিরেশন সেটাও কিন্তু অক্সিজেনের প্রেজেন্সে হয়। দ্যাট ইজ ওয়াই ইট ইজ দ্য টাইপ অফ দ্য অ্যারোবিক রেসপিরেশন। নেক্সট আমরা যদি দেখি আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যামিবা। অ্যামিবা থেকে কোয়েশ্চেন আসে, অ্যামিবা কি সেলুলার রেসপিরেশনে অ্যারোবিক টাইপ করে না অ্যানারোবিক টাইপ করে? সো অ্যান্সার উইল বি দ্য অ্যারোবিক টাইপ অফ রেসপিরেশন আমরা অ্যামিবার মধ্যে দেখতে পাই। এছাড়া আমরা যদি যে কোনো অ্যানিম্যালসকে দেখি বা আমরা কোনো মাছ, আর্থওয়ার্ম, ফগ এগুলোকে দেখি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে অ্যারোবিক রেসপিরেশন হয়। নেক্সট আমরা পরের জায়গাটা যাব, কিন্তু তাহলে অ্যানারোবিক রেসপিরেশন অর্থাৎ ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন কোথায় রেসপিরেশন ঘটে? দুটো থেকেই পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ওয়ান ইজ দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড আদার ইজ দ্য সায়ানোব্যাকটেরিয়া। এই দুটো লিভিং অর্গানিজমসের মধ্যে আমরা অ্যানারোবিক রেসপিরেশন দেখি এবং ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অক্সিজেন এদের মধ্যে কোষীয় যে শ্বসন পদ্ধতি সেটা কন্ডাক্টেড হয়। এই দুটোর জন্য আমাদের এটা পরীক্ষায় পড়তে হবে, ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য সায়ানোব্যাকটেরিয়া। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা যদি দেখি আমাদের হিউম্যান বডিতে আমরা জেনারেলি যে রেসপিরেশন করি সেটা কি করি? দ্য এক্সচেঞ্জ অফ দ্য অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। বাট আমাদের হিউম্যান বডির কিছু সার্টেন জায়গা আছে যেটার রেসপেক্টে কিন্তু সেখানে অ্যানারোবিক রেসপিরেশন হয়ে থাকে। অর্থাৎ আমাদের হিউম্যান বডির পার্টিকুলারলি তিনটে এমন প্লেস আছে যেখানে কিন্তু although the entire human body is surviving based on the aerobic respiration, but এই তিনটে প্লেসে আমাদের অ্যানারোবিক রেসপিরেশন আমরা দেখতে পাই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সাইট ইজ দ্য রেড ব্লাড সেল বা আরবিসি। এটা একটা প্রাইমারিলি একটা এমন জায়গা যার মধ্যে আমরা দেখি যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়ে থাকে এবং সেই তার মাধ্যমে কিন্তু আরবিসির মধ্যে এনার্জি প্রডিউস হয়। এবং বিকজ হোয়াই অ্যানারোবিক রেসপিরেশন আমরা আরবিসির মধ্যে দেখি, কারণ আমরা জানি অ্যারোবিক রেসপিরেশন সেলের ভেতরে কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। অ্যান্ড আরবিসি এমন একটা ব্লাড ভেসেলস বা ব্লাড কর্পাসেলস যার মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। দ্যাট ইজ ওয়াই আরবিসিকে কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন করতে হয়। আরও একটা জায়গা আমাদের চোখ, হিউম্যান আইয়ে কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানারোবিক রেসপিরেশন জেনারেলি আমাদের যে কর্নিয়া এবং চোখের লেন্স আছে সেখানে থাকে, বিকজ সেখানে কিন্তু লিমিটেড অক্সিজেন সাপ্লাই হয় এবং সেই লিমিটেড অক্সিজেনকে কাজে লাগিয়ে বা রাদার ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন সেখানে কিন্তু সেলুলার এনার্জি প্রডিউস হয়। দ্যাট ইজ সেকেন্ড পয়েন্ট ইজ দ্য আই। অ্যান্ড থার্ড পার্ট ইজ আওয়ার লিম্বস। হিয়ার ইট ইজ দ্য পার্ট অফ দ্য আপার লিম্ব, অর্থাৎ আমাদের দুটো হাত। আমরা আমাদের যে দুটো হাতকে মুভমেন্ট করাতে পারছি, আমরা যে আমাদের দুটো পাকে মুভমেন্ট করাতে পারছি, দ্যাট ফর্মস দ্য লিম্বস সিস্টেম, আপার লিম্বস অ্যান্ড দ্য লোয়ার লিম্বস। আপার লিম্বসে আমরা কটা পার্ট দেখি? আমাদের দুটো হাত আছে। লোয়ার লিম্বসে আমরা কটা পা দেখি? আমাদের দুটো পা আছে। এই জায়গায় আমরা যদি মাস্কুলার সিস্টেম পড়ি বা মাস্কুলার সিস্টেম নিয়ে জেনে থাকি, তাহলে আমরা দেখব আমাদের এই যে হাত এবং পায়ের যে পেশি সেটাকে বলা হয় ঐচ্ছিক পেশি বা ভলেন্টারি মাসল। অর্থাৎ আমরা চাইলে এই মাসেলের মুভমেন্টকে রেস্ট্রিক্ট করতে পারি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যায় যে এই ঐচ্ছিক বা ভলেন্টারি যে মাসেলের যে মুভমেন্ট সেটা কিন্তু অ্যানারোবিক টাইপের হয়। এবং অ্যানারোবিক টাইপ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এই যে আমাদের লিম্সের যে রেসপিরেশন হয়, সেলুলার রেসপিরেশন, অ্যানারোবিক টাইপের রেসপিরেশন হয়, সেক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়? মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট বাই প্রোডাক্ট ইজ ল্যাকটিক অ্যাসিড এবং সাথে আমরা এনার্জি পাই। এই জন্য আমরা যখন দেখব যে আমরা ছুটি, ঠিক আমরা যখন ছোটাছুটি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়? সেক্ষেত্রে আমাদের এনার্জি রিলিজড হয় এবং অনেক সময় দেখা যায় হিউজলি যখন আমরা ধরো ইনিশিয়াল ডেটে আমাদের ধরো হাঁটার অভ্যাস নেই, আমরা ধরো 10 কিলোমিটার হেঁটে নিলাম, বা আমাদের ছোটার অভ্যাস নেই, আমরা অ্যাট এ স্ট্রেচ 5 কিলোমিটার হেঁটে নিলাম, বা আমরা এমন কিছু ভারী অবজেক্ট বা ওয়েট লিফটিং করলাম, ঠিক দেখবে তার পরের দিনে তোমার লিম্সে ব্যথা করছে বা মাসল পেন হচ্ছে। এই মাসল পেন কেন হয়? বিকজ তুমি যখন ওখানে পরিশ্রম করছো তোমার ওখানে এনার্জির নিড হচ্ছে এবং এই এনার্জি কিন্তু সাপ্লাই হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশনের মাধ্যমে, এবং অ্যানারোবিক রেসপিরেশনে তোমার ওই মাসেলে যখন এনার্জি সাপ্লাই হচ্ছে, সো বাই দ্য ভেরি সাইমালটেনিয়াস টাইম তোমার ওই মাসেলের জায়গায় তৈরি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সেই ল্যাকটিক অ্যাসিড ওখানে অ্যাকুমুলেটেড হয়ে যায় এবং তোমার মধ্যে মাসেল পেন ক্রিয়েট হয়। কিন্তু তুমি এটাও অবজার্ভ করবে 2 থেকে 3 দিন তুমি যদি আবার না হাঁটাহাঁটি করো বা কমপ্লিট রেস্টে থাকো, ওই মাসেল পেনটা কিন্তু রিমুভ হয়ে যায় বাই অটোমেটিক ন্যাচারাল অ্যান্ড হিউম্যান ফিনোমেনা। এটা কেন হয়? বিকজ ল্যাকটিক অ্যাসিড
যখন অ্যাকুমুলেট হয়, পরবর্তীকালে যখন ওই ল্যাকটিক অ্যাসিড অক্সিজেনের সংস্পর্শে আসে আমাদের হিউম্যান বডির ভেতরে, তখন ল্যাকটিক অ্যাসিড কিন্তু ভেঙে ফার্দার ভেঙে যায় এবং ল্যাকটিক অ্যাসিড ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি হয় এবং সঙ্গে এনার্জি রিলিজড হয় এবং তোমার মাসেল পেন এলিমিনেট হয়ে যায়। সো দিস ইজ দ্য এন্টায়ার ফেনোমেনন। নাও we'll study some respiratory organ of the living species. আমাদের হিউম্যান বডির যেরকম রেসপিরেটরি অর্গান কি লাংস, আমরা ফুসফুসের মাধ্যমে শ্বসন কার্য সম্পন্ন করি, সেই রকমভাবে আমাদের ডিফারেন্ট মানে অ্যানিম্যালস অ্যান্ড ডিফারেন্ট স্পিসিস থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে যাদের রেসপিরেটরি অর্গান জানা হয়। তো পার্টিকুলারলি আমরা যদি মাছ দিয়ে শুরু করি বা আমরা ফিশ দিয়ে শুরু করি, ফিশের যে রেসপিরেটরি অর্গান সেটা আমরা সবাই জানি ফুলকা, মাছের ফুলকা বলা হয় তাকে। সেই ফুলকার মাধ্যমে মাছ কিন্তু শ্বসন প্রক্রিয়াকে কন্ডাক্ট করে এবং এর ইংলিশ হচ্ছে গিলস। আমরা যখন অ্যানিম্যালকে রেসপেক্টে দেখি, কোনো ইনসেক্ট দেখি, ওয়াটারের মধ্যে থাকা কোনো ইনসেক্ট দেখি, অর্থাৎ অ্যাকোয়াটিক কোনো ইনসেক্ট দেখি, তাদের মধ্যেও যে মেন রেসপিরেটরি অর্গান সেটা হচ্ছে গিলস। এর বাংলাটা কি? এর বাংলা কিন্তু হচ্ছে ফুলকা। ঠিক, এরপরে আর একটা সিমিলার কোয়েশ্চেন আসে ডলফিন এবং হুইল কে নিয়ে আমরা যদি কনসিডার করি, এদের মধ্যে যদি আমাদের রেসপিরেটরি অর্গান দেখতে হয় সেটা কিন্তু হবে লাংস। খুব খুব ইম্পর্টেন্ট। যদিও এরা অ্যাকোয়াটিক স্পিসিস, আমরা হুইলকে বা ডলফিনকে জলে দেখতে পাই, বাট এদের যদি আমরা রেসপিরেটরি অর্গান দেখি সেটা হবে লাংস। এবং দ্যাট ইজ ওয়াই তোমরা অনেক সময় দেখবে ডলফিন যেটা জলের ওপরে উঠে আসে, এর কারণ কি? জলের ওপরে ওঠার এটাই কারণ, সে যখন জলের ওপরে উঠে তখন লাংসে ও অক্সিজেন স্টোর করে রাখে এবং একটা হিউম্যান বডির থেকে ডলফিন বা হুইলসের লাংস অনেক বেশি ক্যাপাসিটির অক্সিজেনকে সংরক্ষণ করে রাখতে পারে এবং ও অনেকক্ষণ জলের নিচে থাকতে পারে এবং ওর যখন আবার অক্সিজেনের নিড আসে ও জলের ওপর ওঠে এবং লাংস কিন্তু এন্টায়ারলি ফিল্ড আপ হয় অক্সিজেন দিয়ে এবং সে এইভাবেই কিন্তু রেসপিরেশন প্রসেসকে কন্ডাক্ট করে। নাও এরপর আমরা যদি নর্মাল আর একটা ইম্পর্টেন্ট স্পিসিসকে নিয়ে ডিল করি, সেটা হবে তার কি? ফ্রগ, অর্থাৎ ব্যাং। ব্যাঙের ক্ষেত্রে কিন্তু তার পার্টিকুলার স্কিন ইজ দ্য মেন রেসপিরেটরি অর্গান। স্কিনের মধ্যে দিয়ে কিন্তু ব্যাং বা ফ্রগ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ করে। অ্যাপার্ট ফ্রম দ্য স্কিন, আনাদার যে ইম্পর্টেন্ট অর্গান যেটা লাংস, আনাদার যেটা ইম্পর্টেন্ট অর্গান বা ফ্রগের ক্ষেত্রে যেটা তাকে রেসপিরেশনে সাহায্য করে সেটা হচ্ছে লাংস। তাহলে আমরা কি পড়লাম? দুটো অর্গানই কিন্তু লাংসকে ব্রিথ করতে সাহায্য করে, লাংস এবং স্কিন। কিন্তু আমরা যখন দেখব ব্যাঙাচি, অর্থাৎ যাকে ইংরাজিতে বলা হয় ট্যাডপোলস, তাদের কি রেসপিরেটরি অর্গান? অর্থাৎ ব্যাং ছোটবেলায় ব্যাং হিসাবে জন্মায় না, ওরা ব্যাঙাচি হিসাবে লার্ভা যখন দেয় সেটা ব্যাঙাচি হিসাবে আসে, সেটা পরবর্তীকালে পূর্ণাঙ্গ একটা ব্যাঙের রূপ ধারণ করে। তো এই ট্যাডপোলসের মধ্যে যদি আমরা রেসপিরেটরি অর্গানস দেখি, সেটা কিন্তু আমাদের থাকে কিন্তু গিলস অর্থাৎ ফুলকা। অর্থাৎ এই ট্যাডপোলসরা কিন্তু কখনো মানে জলে এবং স্থলে দু জায়গায় উভলিঙ্গ প্রাণী হিসাবে বাঁচতে পারে না। এদেরকে ব্যাঙাচিরা দেখবে সবসময় জলে থাকে এবং জলে থাকা মানে জলের মধ্যে থাকা ডিজলভ অক্সিজেনকে নিয়ে তাকে সার্ভাইভ করতে হয়। অ্যান্ড অক্সিজেনকে যদি ডিজলভড অবস্থায় সার্ভাইভ করতে হয়, জলের মধ্য থেকে নিয়ে অক্সিজেনকে সাপ্লাই করতে হয়। দ্য মেন অর্গান যেটা আমাকে সাহায্য করে ট্যাডপোলসদের ব্রিথ করতে, সেটা হচ্ছে তাদের গিলস অর্থাৎ অর্থাৎ তাদের ফুলকা। নেক্সট আমরা হিউম্যান বডি ছাড়া আমাদের হিউম্যান বডির মেন কি জায়গা আছে? হিউম্যান বডির যে মেন অর্গান, রেসপিরেটরি অর্গান, সেটা কি আছে? সেটা কিন্তু আমাদের আছে লাংস। এবার আমরা আরো কতগুলো স্পিসিস দেখব যাদের কিন্তু রেসপিরেটরি অর্গান হিসাবে মেন তাদের যে রেসপিরেটরি অর্গান সেটা কিন্তু থাকে আমাদের কি? সেটা কিন্তু আমাদের হয় লাংস। পার্টিকুলারলি আমরা যদি দেখি স্নেকসের মধ্যেও তাদের রেসপিরেটরি অর্গান থাকে কিন্তু লাংস। আমরা যদি এন্টায়ার এভিসকে দেখি, অর্থাৎ পক্ষীকে দেখি, যে কোনো পাখিকে দেখি, তাদের যদি আমরা স্টাডি করি যে তাদের রেসপিরেটরি অর্গান কি, দেন আমরা সেটাও কিন্তু দেখতে পাবো যে পাখিদের মধ্যে, যে কোনো পাখির মধ্যে যদি তারা এভিস ক্যাটাগরির মধ্যে পড়ে, তাদের মধ্যেও কিন্তু আমাদের রেসপিরেটরি অর্গান হিসাবে যে ফাংশন করে সে হচ্ছে আমাদের লাংস। তার মানে এতক্ষণ আমরা কি কি দেখলাম? হিউম্যান বডির রেসপেক্টে আমাদের মেন রেসপিরেটরি অর্গান লাংস। এছাড়া আমরা কি দেখলাম? ডলফিন বা হুইলসের মধ্যে রেসপিরেটরি অর্গান হচ্ছে আমাদের লাংস। এছাড়া আমরা যদি যে কোনো সাপকে দেখি, তাদের মধ্যেও কিন্তু আমাদের রেসপিরেটরি অর্গান কে আছে? লাংস এবং এভিস। এছাড়া দ্য নেক্সট
স্পিসিস যার মধ্যে আমরা দেখতে পাবো লাংস এর মাধ্যমে তারা অক্সিজেনের এক্সচেঞ্জ করছে, সেটা হবে কিন্তু টর্টয়েস। সো দেখো এই টর্টয়েস যেটা ইনসাইড দ্য সি জেনারেলি দেখতে পাওয়া যায়, সেই সমস্ত জায়গায় আমরা তাদের মধ্যেও কিন্তু লাংসকে রেসপিরেটরি অর্গান হিসাবে দেখতে পাবো। এছাড়া আমরা যদি দেখি, আমি লিখলাম টার্টলস, আর একটা কি লিজার্ড। নেক্সট স্পিসিসকে যদি আমরা দেখি তাহলে আমি লিখছি লিজার্ড, এদেরকেও দেখতে পাবো। এছাড়া আমরা যদি দেখি ক্রোকোডাইল, এটা একটা সরীসৃপ প্রাণী, এদের মধ্যেও আমরা লাংসকে দেখতে পাবো শ্বসন যন্ত্র হিসাবে। নেক্সট আমরা যদি দেখি সেটা হচ্ছে প্ল্যান্টস। প্ল্যান্টস জেনারেলি আমরা কি দেখলাম, অ্যারোবিক রেসপিরেশন করে, কিন্তু পার্টিকুলারলি প্ল্যান্টসের কোন পার্ট অ্যারোবিক রেসপিরেশনে সাহায্য করে সেটা হচ্ছে স্টোমাটা। স্টোমাটার মধ্যে আমরা যদি দেখবো, স্টোমাটা ইজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। নেক্সট চলে এসো পরের জায়গাটায়, সেটা হচ্ছে আমরা যদি পার্টিকুলারলি ককরোচকে দেখি, অর্থাৎ আমরা যাকে বাংলায় কি বলবো আরশোলাকে দেখি, তাহলে আরশোলার মধ্যে যে মেইন শ্বসন তন্ত্র থাকে বা রেসপিরেটরি অর্গান থাকে তাকে বলা হয় ট্র্যাকিয়া। অর্থাৎ এটার মাধ্যমে তারা কিন্তু আরশোলারা কিন্তু রেসপিরেশন করে। বাট আমরা করসপন্ডিংলি যদি কোনো ইনসেক্ট দেখি যেটা জলের ইনসেক্ট নয়, জলের ইনসেক্টের মধ্যে কি থাকে, গ্রিলস থাকে বা ফুলকা থাকে, কিন্তু আমরা যদি মানে আমাদের সয়েল বা ভূমির ওপরে থাকা কোনো পার্টিকুলারলি ইনসেক্টকে দেখি, তখন তাদের মধ্যে একটা স্মল হোলস লাইক স্ট্রাকচার থাকে যাকে বলা হয় স্পাইরাকেল, এবং স্পাইরাকেল ইজ দ্য মেন রেসপিরেটরি অর্গান যেটা কিন্তু তাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। তাহলে হোপফুলি আমি তোমাদের বোঝাতে পারলাম, কতগুলো জায়গায় গেলাম। স্টোমাটা ফর দ্য প্ল্যান্টস, স্পাইরাকেলস ফর অল দ্য ইনসেক্টস যারা কিন্তু জলে থাকে না বাট যেটা আমাদের ল্যান্ডে থাকে, সেই ধরনের স্পাইরাকেলস বা শ্বসন রন্ধ্র থাকে হচ্ছে আমাদের ইনসেক্টের ক্ষেত্রে। ট্রাকিয়া কোথায় থাকে, ককরোচের ক্ষেত্রে। লাস্ট এবং পরের জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি স্পাইডার। স্পাইডারের ক্ষেত্রে যদি আমরা দেখি, স্পাইডারের যদি আমরা মেন রেসপিরেটরি অর্গান দেখি, স্পাইডার ছাড়াও আমরা যদি স্করপিয়ন দেখি, এটাকে বাংলায় কি বলে জানো তো, বিছে। বিছে পার্টিকুলারলি একে বাংলায় বলে, তোমরা যদি ফটোটা দেখো রিলেট করতে পারবে। এবং স্পাইডার, তো এই দুটো জায়গা, স্পাইডারে বাংলা কি হবে, মাকড়সা। মাকড়সা এবং বিছের মধ্যে যে পার্টিকুলারলি রেসপিরেটরি অর্গান থাকে তাদের নাম হচ্ছে বুক লাংস। খুব ইম্পর্টেন্ট একটা নাম, বুক লাংস, পরীক্ষায় কোয়েশ্চেন এসছে। নেক্সট আমরা চলে যাব পরের জায়গাটা, আমরা যদি আর্থওয়ার্ম বা কেঁচোকে দেখি বা মাটির মধ্যে থাকা একটা মেন ইম্পর্টেন্ট অর্গানিজমকে আমরা যদি স্টাডি করি আর্থওয়ার্ম, তার রেসপেক্টে আমরা যদি দেখি, আর্থওয়ার্মের কিন্তু অক্সিজেন এবং যে CO2 এক্সচেঞ্জ সেটা কোথায় হয়, সেটা তার স্কিনে হয়। অর্থাৎ স্কিন ইজ দ্য মেন রেসপিরেটরি অর্গান ইন দ্য কেস অফ দ্য আর্থওয়ার্ম। নাও পরেরটা স্কিন, আর কার কার আমরা যদি দেখি যে আমাদের সাহায্য করে, সেটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবার ক্ষেত্রে তার সেল যে মেমব্রেন, সেই সেল মেমব্রেনের থ্রু দিয়ে কিন্তু অ্যামিবা তার শ্বসন প্রক্রিয়া করে, সেল মেমব্রেন। ওকে, দিস ইজ দ্য পিকচার অফ দ্য অ্যামিবা যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং অ্যামিবার ইনসাইড দ্য সেল, এই যে সেল মেমব্রেন বা কোষ পর্দা, সেটাই কিন্তু কোষ পর্দায় তার অক্সিজেন এবং CO2 এক্সচেঞ্জ করে, এবং যে পদ্ধতির মাধ্যমে সেল মেমব্রেন রেসপিরেশনে সাহায্য করে, দ্য প্রসেস ইজ কল্ড অ্যাজ ডিফিউশন। ওকে, চলে এসো পরের জায়গাটা। নাও ইউ আর ওয়াচিং দ্য পিকচার অফ এ পার্টিকুলার স্পিসিস কল্ড অ্যাজ স্পঞ্জ। ঠিক, স্পঞ্জ এমন একটা স্পিসিস, দেখো দিস ইজ দ্য কাইন্ড অফ স্পঞ্জ। স্পঞ্জের মধ্যে খুব পার্টিকুলারলি যে স্পোর্স থাকে, পোর্স থাকে, সেই পোর্সগুলো স্পঞ্জকে পার্টিকুলারলি রেসপিরেশনে সাহায্য করে, এবং তার নাম হচ্ছে অস্টিয়া। এবং অস্টিয়া ইজ দ্য মেন রেসপিরেটরি অর্গান ইন কেস অফ দ্য স্পঞ্জ। সো এই ছিল আমাদের পুরো জায়গাটা। হোপফুলি অনেকটা ডিটেলসে আমরা আলোচনা করার চেষ্টা করলাম, মেনলি রেসপিরেটরি অর্গানস, টাইপস অফ দ্য রেসপিরেশন, কোথায় অ্যারোবিক রেসপিরেশন হয়, কোথায় অ্যানারোবিক রেসপিরেশন হয়, সবটাকে আমরা ডিটেলসে কভার করলাম, এবং খুব প্রেজেন্টেবল ওয়েতে এটাকে আমরা কভার করলাম, বোঝার চেষ্টা করলাম, এবং যাতে তোমাদের অনেক দিন পর্যন্ত জিনিসটা মনে রাখে সেই রেসপেক্টেই আজকের ক্লাসটাকে এইভাবে
তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা। কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো টু গেট আপডেটস অ্যাবাউট দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন। তোমরা যদি কেউ মনে করে থাকো পার্টিকুলারলি এইভাবে প্রত্যেকটা জায়গা কনসেপচুয়ালি বুঝবে, ডাব্লিউবিসিএস এর রেসপেক্টে কমপ্লিট নোটস, স্টাডি ম্যাটেরিয়াল এবং আমার থেকে পড়ে ডাব্লিউবিসিএস এর রেসপেক্টে তোমাদের প্রিপারেশন নেবে, তাহলে ডেফিনেটলি আমাকে মেল করে জানিও। দিস ইজ মাই মেল আইডি, অলরেডি আই হ্যাভ মেনশন রিপিটেটিভলি মাল্টিপল টাইমস। সো এই মেল আইডিতে তোমার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। সুস্থ থেকো, ভালো থেকো, একজন ভালো মানুষ হয়েও এবং নিজের জীবনে সফল হয়েও, এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম।